আচ্ছা, ঢাকা শহরের মতো একটা জায়গায় যেখানে সবসময় মানুষের ভিড়, সেখানে অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়াকে কিভাবে একটা দারুণ ব্যবসায়িক মডেলে পরিণত করা যায়? চলুন, আজ আমরা এই সম্ভাবনাময় মডেলটার ভেতর বাহির সবকিছু সহজভাবে জেনে নিই। কিন্তু প্রশ্নটা হলো, পৃথিবীর অন্যতম একটা জনবহুল শহরে একটা সফল রেন্টাল সাম্রাজ্য কি আদৌ গড়ে তোলা সম্ভব? কিভাবে? আজকের এই বিশ্লেষণে আমরা সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো এক নজরে দেখে নিই। প্রথমে আমরা দেখব ঢাকার ভাড়ার বাজারের নতুন বাস্তবতা। তারপর ব্যবসার জন্য সেরা 4টা এলাকা বা জোন নিয়ে কথা বলবো। এরপর জানব ফার্নিশড অ্যাপার্টমেন্টের বিশেষ সুবিধাগুলো কি। আর তারপর দেখব কিভাবে একটা লাভজনক ব্যবসা দাঁড় করানো যায়, এবং সবশেষে ঝুঁকি সামলে ব্যবসাকে সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনা কি হতে পারে। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। ঢাকার ভাড়ার বাজারের নতুন বাস্তবতাটা আসলে কি, মানে বাংলাদেশের হাউজিং মার্কেটে ঠিক কোন পরিবর্তনগুলো এখন ঘটছে? ব্যাপারটা হলো, এখানে কিন্তু একটা বড়সড় সামাজিক আর অর্থনৈতিক পরিবর্তন ঘটে যাচ্ছে। এখন ফ্ল্যাট বা বাড়ির দাম এতটাই বেশি, আর মানুষের জীবনযাত্রাও এমনভাবে বদলে গেছে যে অনেকেই এখন আর বাড়ি কেনার ঝামেলার দিকে না গিয়ে লম্বা সময়ের জন্য ভাড়া থাকাকেই সেরা উপায় বলে মনে করছেন। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনটা কেন ঘটছে? এর পেছনে কিন্তু কয়েকটা বড় কারণ আছে। যেমন ধরুন, কর্পোরেট চাকরি বাড়ছে, অনেক বিদেশি আর পরামর্শক ঢাকায় আসছেন, মানুষ এখন ঝামেলা ছাড়া রেডি বাসায় উঠতে বেশি পছন্দ করছে, আর পেশাদারভাবে ম্যানেজ করা হয় এমন প্রপার্টির চাহিদাও দিন দিন বাড়ছে। দেখুন, যে কোনো ব্যবসায় সফল হতে গেলে লোকেশন কিন্তু একটা বিরাট ব্যাপার। তো চলুন ঢাকার সেই সব হটস্পটগুলো দেখে নেওয়া যাক যেখানে বিনিয়োগ করলে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাদের লিস্টের একদম প্রথমেই থাকছে বসুন্ধরা আবাসিক এলাকা। ঢাকায় সবচেয়ে বেশি ভাড়াটেদের আনাগোনা এখানেই, তাই এটাকে ভাড়ার বাজারের অন্যতম কেন্দ্রবিন্দু বলা চলে। বসুন্ধরাকে বলা যায় একটা ভলিউম গেমের জায়গা। মানে এখানে প্রচুর ভাড়াটে, মূলত ছাত্র, নতুন চাকরিজীবী আর মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য এটা একটা আদর্শ এলাকা। সারা বছরই এখানে বাসার চাহিদা থাকে, আর সেই তুলনায় ভাড়াও বেশ ভালো পাওয়া যায়। মানে বিনিয়োগের ওপর রিটার্নটা বেশ আকর্ষণীয়। বসুন্ধরার পর এবার আসা যাক উত্তরার কথায়। এটা খুবই গোছানো আর পরিকল্পিত একটা এলাকা, আর এখানকার ভাড়ার বাজারটাও খুব স্থিতিশীল। উত্তরার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর নির্ভরযোগ্যতা। এখানকার ভাড়াটেরা, যেমন চাকরিজীবী, পরিবার বা এয়ারলাইন্সের কর্মীরা, সাধারণত অনেক লম্বা সময়ের জন্য থাকেন। ফলে ফ্ল্যাট খালি থাকার ঝুঁকি কমে যায়, আর বারবার ভাড়াটে খোঁজার খরচও বাঁচে। আর এখন আসা যাক ঢাকার সবচেয়ে প্রিমিয়াম রেন্টাল জোনে, মানে গুলশানে। এই এলাকাটা মূলত কর্পোরেট জগৎ আর বিদেশিদের কেন্দ্র করে গড়ে উঠেছে। গুলশান হল একেবারে হাই ভ্যালু মার্কেট। এখানকার ভাড়াটেরা হলেন বড় বড় কোম্পানির কর্মকর্তা আর বিদেশি নাগরিক, তাই ভাড়াও অনেক বেশি। এখানে সাধারণত 1 থেকে 3 বছরের লম্বা চুক্তি হয়, আর ভাড়া বাকি পড়ার ঝুঁকি বলতে গেলে প্রায় শূন্য। সুতরাং সবচেয়ে বেশি লাভ কিন্তু এই জোন থেকেই আসে। আচ্ছা, লোকেশন তো বোঝা গেল, কিন্তু এই ব্যবসার মডেলের আসল ট্রিকটা কোথায়? সেটা হলো ফার্নিশড বা আসবাবপত্র দিয়ে সাজানো অ্যাপার্টমেন্ট। চলুন দেখি এর সুবিধাগুলো কি। দেখুন, এই মডেলের একটা বড় শক্তি কিন্তু শুধু ফার্নিশড অ্যাপার্টমেন্ট দেওয়া না। আসল খেলাটা হচ্ছে এগুলো কোথা থেকে সোর্স করা হচ্ছে, মানে জোগাড় করা হচ্ছে। এই সোর্সিং কৌশলটাই ব্যবসার সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মডেলটা সফল হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে কিছু স্পেশালাইজড অনলাইন প্ল্যাটফর্ম, যেমন ধরুন banglamart.com আর lease.com.bd। এই প্ল্যাটফর্মগুলো বিশেষভাবে প্রিমিয়াম আর ফার্নিশড অ্যাপার্টমেন্টের ওপরই ফোকাস করে। এর ফলে ভালো মানের প্রপার্টির একটা নিয়মিত যোগান নিশ্চিত করা যায়। এখন প্রশ্ন আসতেই পারে, শুধু ফার্নিশড অ্যাপার্টমেন্ট নিয়েই কেন এত মাতামাতি? কারণটা খুব সহজ। এগুলোর জন্যে সাধারণ ফ্ল্যাটের চেয়ে বেশি ভাড়া চাওয়া যায়, ভাড়াটেরা ব্যাগপত্র নিয়েই সাথে সাথে উঠে পড়তে পারে, আয়টা অনেক বেশি প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হয়, আর সব মিলিয়ে ব্যবসার মোট লাভে এগুলোর অবদান অনেক বেশি। তো লোকেশন ঠিক হলো, প্রোডাক্টও বোঝা গেল। এবার দেখা যাক এই সব কিছু মিলিয়ে লাভের হিসাবটা আসলে কিভাবে কাজ করে আর ব্যবসাটা কিভাবে চালানো হয়। দেখুন, এই মডেলের আয়ের উৎস কিন্তু শুধু একটা না, মোট 4টা, আর এটাই একে অনেক বেশি স্থিতিশীল করে তোলে। উৎসগুলো হল, প্রথমত মাসিক ভাড়া, দ্বিতীয়ত ফার্নিচারের জন্য একটা বাড়তি চার্জ, তৃতীয়ত সার্ভিস চার্জ, আর চতুর্থত বিভিন্ন কোম্পানির সাথে কর্পোরেট চুক্তি। শুধু লাভ করলেই তো হবে না, পুরো সিস্টেমটাকে ঠিকঠাক চালাতেও তো হবে। আর সেই জন্য 3টা বিষয় খুবই জরুরি। 1.
ভাড়াটে নেওয়ার আগে খুব ভালোভাবে যাচাই বাছাই করা। 2. কোনো সমস্যা হওয়ার আগেই নিয়মিতভাবে প্রপার্টির রক্ষণাবেক্ষণ করা। আর 3. ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কেটিং করা, যাতে ফ্ল্যাট খুব বেশি দিন খালি না থাকে। আচ্ছা, ব্যবসা তো দাঁড়িয়ে গেল, কিন্তু এটাকে টিকিয়ে রাখতে হবে, সামনে বাড়াতে হবে। তো এবার কথা বলা যাক ঝুঁকি আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। দেখুন, যে কোনো ব্যবসাতেই কিন্তু রিস্ক থাকে। আসল কথা হলো সেই রিস্কগুলো সামলানোর জন্য আপনার প্ল্যান কি। এখানেও কিন্তু কয়েকটা বড় ঝুঁকি আছে, আর সেগুলোর জন্য পরিষ্কার সমাধানও রাখা হয়েছে। যেমন ভাড়া আদায়ের সমস্যা এড়ানোর জন্য কঠোর যাচাই আর সিকিউরিটি ডিপোজিট, ফ্ল্যাট খালি থাকার ঝুঁকি কমাতে ডিজিটাল মার্কেটিং, আর হঠাৎ বড় কোনো মেরামতের খরচ সামলানোর জন্য আগে থেকেই পরিকল্পনা। ঝুঁকি সামলানোর পাশাপাশি ভবিষ্যতের গ্রোথ বা প্রবৃদ্ধি নিয়েও কিন্তু একটা পরিষ্কার রোডম্যাপ আছে। যেমন ফার্নিশড অ্যাপার্টমেন্টের সংখ্যা আরও বাড়ানো, বড় বড় কোম্পানি আর বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে আরও বেশি পার্টনারশিপ করা, ঢাকার আশেপাশে নতুন সম্ভাবনাময় এলাকাগুলোতে ব্যবসা ছড়ানো, আর সবশেষে নিজেদের একটা ভরসার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। পুরো ব্যাপারটাকে যদি একটা লাইনে বলতে হয়, তাহলে এই কথাটা একদম পারফেক্ট। বাংলাদেশের পরিবর্তনশীল রিয়েল এস্টেট জগতে এটা একটা স্থিতিশীল, পরিবর্ধনযোগ্য এবং ক্যাশ ফ্লো পজিটিভ সুযোগ। মানে এটা এমন একটা ব্যবসা যা স্থিতিশীল, যাকে চাইলেই বড় করা যায়, আর যেখান থেকে নিয়মিত টাকা আসে। তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে মডেলটা আমরা দেখলাম, এটা কি শুধু ঢাকার জন্যই প্রযোজ্য, নাকি সারা পৃথিবীর বড় বড় মেগাসিটিগুলোতেও ভবিষ্যতের শহরে আবাসন ব্যবস্থার একটা নতুন ব্লুপ্রিন্ট বা নকশা হতে পারে? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।